দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। জাতিসংঘের উদ্যোগে আগামী 30 সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশ বিশেষ। সকালে ঢাকায় থাকা কূটনীতিকদের সাথে এনএসএর এক ব্রিফিং এসব তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। ব্রিফিংয়ে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এই সম্মেলনটি সফল করার আহ্বান জানান তিনি। ডক্টর খলিলুর রহমান বলেন, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন। আর সেই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেপ্টেম্বরের 30 তারিখে রোহিঙ্গা বিষয়ক যে আন্তর্জাতিক সম্মেলন, জাতিসংঘের সম্মেলন হচ্ছে, এই সম্মেলন রোহিঙ্গাদের জন্যে এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটা স্থায়ী এবং আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটা বড় অপরচুনিটি। বিদেশে বাংলাদেশের দূতাবাস সহ কূটনৈতিক কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশনার বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, এমন ঘটনার সঠিক প্রেক্ষিত তার জানা নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির ছবি বাংলাদেশ রাষ্ট্রকেই প্রতিনিধিত্ব করে, তাই ঠিক কোন নিয়মে তার ছবি অপসারণ করা হয়েছে তা সরকারকেই পরিষ্কার করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরিয়ে ফেলতে হবে। লিখিত না হলেও এমন এক আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয় বাংলাদেশের বাইরে অবস্থিত 82টি মিশন এবং উপমিশনের অধিকাংশতে। জানা যায়, এমন নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে এই নির্দেশ অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে জানানো হয়। এই নির্দেশের প্রেক্ষিতে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়। কূটনৈতিক সূত্রে জানা যায়, 5 আগস্টের পর বেশ কিছু মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে। রবিবার এমন বিষয়ে আলোচনা উঠে সচিবালয়েও। ঠিক কোন প্রেক্ষিতে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে তা সঠিকভাবে জানা নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। বিষয়টি নিয়ে ধূম্রজাল কাম্য নয় বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহ বেনাম খান। কোন বিধি বলে এমন নির্দেশনা তা পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তিনি। যে ডাইরেক্টিভসটা দেওয়া হচ্ছে সেইটা আমি মনে করি যে নতুন বিধির মাধ্যমে যদি করা হয়ে থাকে, সেটা সাধারণ মানুষের কাছে যদি প্রকাশ করা যায়, তাহলে আমার মনে হয় অনেক বিতর্কের অবসান ঘটবে। এবং এটাও মনে রাখা দরকার যে ব্যক্তি এবং রাষ্ট্রের যে ইনস্টিটিউশনস গুলি আছে সেটাকে মিলিয়ে ফেলাটা ঠিক হবে না। সুতরাং এইখানে রাষ্ট্রপতি বা যিনি থাকুন না কেন, এই ছবিটা রাষ্ট্রের ইনস্টিটিউশনকেই রিফ্লেক্ট করে। পুরো দেশে এবং দেশের বাইরে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়ে নানা বিতর্ক হলেও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে আছে, সরকারও তার সমর্থন অব্যাহত রাখবে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। আশা করেন আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আর শেষ পর্যন্ত একটি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে তার দেশের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। গাজায় মানবিক সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, খাবার নেই, ওষুধ নেই, শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য বিশেষ সহায়ক,
বহু বাংলাদেশি সেখানে খাদ্য এবং ওষুধের জন্য অর্থও পাঠাচ্ছে। এ সময় রাষ্ট্রদূত রামাদান ফিলিস্তিনকে সমর্থন জানানোয় সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানি বাড়ানোর ওপর জোর দেন। ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, বিকেলে হিলি বন্দর দিয়ে 30 মেট্রিক টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক প্রবেশ করেছে। কৃষি মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া একটি প্রতিষ্ঠান এই আমদানি করে। হিলি উদ্ভিদ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর 2টা পর্যন্ত বন্দরের 5 জন আমদানিকারক 30 মেট্রিক টন করে মোট 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি পেয়েছে। এর আগে গত বৃহস্পতিবার থেকে আইপি দেওয়া শুরু হয়, তবে ব্যবসায়ীরা জানান একজনের 30 টনের বেশি আমদানির অনুমতি নেই। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ 40 থেকে 50 টাকায় বিক্রি করা সম্ভব হবে বলেও জানান আমদানিকারকরা। এদিকে সোনা মসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমরা আইপির জন্য আবেদন করছি 1000 টন 500 টন, কিন্তু আইপি দিচ্ছে শুধু 30 টন। আমাদেরকে বলা হচ্ছে 30 টন আবেদন করেন, 30 টন করে আইপি দেওয়া হবে। অলরেডি আমি আজকে একটা 30 টন আবেদন করার পরে আইপি পেয়েছি, এলসি হয়ে গেছে এবং অলরেডি বাংলাদেশে 30 টনের একটা পেঁয়াজের গাড়ি ঢুকছে। আবার যুক্তরাজ্যের বার্মিংহামে দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের গেট টুগেদার আয়োজিত হয়েছে। আর্থসামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করতে আয়োজিত হয় এই অনুষ্ঠান। মঙ্গলবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে পরিবার পরিজন নিয়ে এতে অংশ নেন দেশটিতে বসবাসরত বহু প্রবাসী। সংগঠনের সাধারণ সম্পাদক সর্দার আমির খসরুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ব্রিটিশ এমপি আইয়ুব খান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল লতিফ জেপি, কাউন্সিলর মমতাজ বেগম, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ জমশেদ আলী সহ অনেকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হারুন মিয়া, তাজউদ্দিন, শাহ কামাল, কবির উদ্দিন সহ কমিটির নেতারা। আমাদের অনুষ্ঠান সাকসেস হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভবিষ্যতে আরো এই ধরনের প্রোগ্রাম নিয়ে আসতে পারি। আমাদের এই সংগঠনের এই বছরে আমরা আরো নানান ধরনের প্রোগ্রাম করেছি, ডে ট্রিপ সহ, ব্যাডমিন্টন সহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ফ্রান্সে জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার সাবেক সভাপতি আজমুল হোসেন কোনোকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাজধানী প্যারিসে আয়োজন করেছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফ্রান্স শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল উদ্দিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন। এ সময় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, ফয়সাল আহমেদ, হাজি কাউসুর আহমেদ এবং জয়নাল আবেদিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খানের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। এই উপলক্ষে রাজধানী দোহাতে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান ওয়ালিউর রহমান, ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার এম খায়রুদ্দিন, শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির এবং প্রথম সচিব আবদুল্লাহ রাজি সহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা। এ সময় রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং শ্রম বাজার সম্প্রসারণ সহ বিভিন্ন সমস্যার কথা জানান প্রবাসীরা। সমস্যা সমাধানে আশ্বাস দেন রাষ্ট্রদূত। ওমানে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর কুমিল্লা উইং। শনিবার সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফোরকান আহমেদের রোগ মুক্তি কামনায় এই মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান, পরিচালনা করেন সাইদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক। সহসভাপতি আব্দুল মতিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুবুল আলম। এই সময় ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন উইংসের নেতৃবৃন্দ সহ নানান পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করে এবং আমাদের মাঝে যেন আবার ওনার পরিবারের মাঝে যেন আবার ফিরিয়ে দেয়। মহান রব্বুল আলামিন আমাদের সকলের প্রত্যেকের দোয়া কবুল করুন এবং ওনাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসুন। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো ইসরায়েল। গাজায় অভিযান বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে ধর্মঘট করেছে ইসরায়েলেরা।
আলোচিত হোস্টেজ স্কোয়ারে গণবিক্ষোভে যোগ দেন লাখো মানুষ। বন্ধ রয়েছে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। বিক্ষোভকারীদের বাধায় যান চলাচল বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ বিভিন্ন মহাসড়কে। আটক করা হয় কমপক্ষে ৩৮ জনকে। তবুও গাজায় অভিযান বন্ধে রাজি নন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগ্রাসন আর অভিযান বন্ধের দাবিতে মহাসড়কে একাট্টা সাধারণ মানুষ, যানবাহনের দীর্ঘ সারি, স্থবির জেরুজালেমগামী ব্যস্ত হাইওয়ে। বিক্ষোভের এই দৃশ্য ইসরায়েলে। গাজায় হামলা বন্ধ আর জিম্মিদের ঘরে ফেরানোর দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষক, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অক্টোবর কাউন্সিল নামের সংগঠনের ডাকে বিক্ষোভ করেন তারা। ক্রমে তা ছড়িয়ে পড়ে প্রায় ৩০০ স্থানে। এই দুর্যোগের সময় পুরো জাতি একত্র হয়েছে। জিম্মি আর সেনাদের ফেরত আনতে আজ সবকিছুই বন্ধ। আজ সবকিছু থেমে গেছে, যাতে এখানে শত শত বছর ধরে একসাথে বসবাস করতে পারি। ইসরায়েলি সরকারের কাছে একটি সহজ অনুরোধ জানাতে আজ আমরা ঐক্যবদ্ধ। সময় এসেছে সেই ভয়াবহ বাস্তবতার অবসান ঘটানোর, যা একটি দেশ পুরো ২২ বছর ধরে ভোগ করছে। লাখো মানুষের স্লোগানে প্রকম্পিত তেল আবিবের হোস্টেজ স্কোয়ার। এছাড়া জেরুজালেম, হাইফা, ইলিয়াত সহ অন্যান্য শহরেও ছোট পরিসরে হয় বিক্ষোভ প্রতিবাদ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের উদ্দেশ্যে রওনা দিলে নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। যারা যুদ্ধবন্ধের দাবি জানাচ্ছেন তারা কেবল হামাসের অবস্থানকে শক্ত এবং জিম্মিদের মুক্তি বিলম্বিত করছেন না, বরং আবারও ৭ অক্টোবরের মতো ভয়াবহতার পরিস্থিতি তৈরি করছেন। বারবার আমাদের ছেলে মেয়েদের একটি অন্তহীন যুদ্ধে লড়াই করতে হবে। গাজায় হামাসের হাতে এখনও অর্ধশতাধিক জিম্মি। ধারণা করা হয় তাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত। অনিক রহমান, যমুনা নিউজ। আজ সোমবার প্রথম প্রীতি ম্যাচে বাহরাইন অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতির অংশ হিসেবে এখানে ২টি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। তৃতীয় দিনেও তীব্র গরমের মাঝেই নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশের যুবারা। আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর পাশাপাশি অ্যাক্টিভিশন এবং বিল্ড আপ নিয়ে কাজ করছে দল। এরপর ফাইনাল থার্ডে ফিনিশিং নিয়েও কাজ করেছেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। এরপর টিম মিটিংয়ে প্রতিপক্ষ দলের হাই প্রেসিং নিয়েও হয়েছে আলোচনা। ২২ আগস্ট বাহরাইন অনূর্ধ্ব ২৩ দলের সাথে সফরের শেষ প্রীতি ম্যাচটি খেলবে লাল সবুজের দল। দর্শক, এই ছিল আমাদের প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে।